এই যে এরকম শ্বাস নিতে কষ্ট হতো এর মাধ্যমে অনেক সময় দেখা যায় যে তাই সেন্সলেস হয়ে গেছে, কিন্তু আমরা দেখা লাগে তাই চাপড়াই তাই জীবিত আছে না নাই। হাতে নিলে মনে হয় ওর শরীর খুলে পড়ে যায়, মনে হয় শরীরে কোনো হাড্ডি নাই। রাতে ও যেরকম শুয়ে এরকম কোনো নাড়াচাড়া করতে পারে না। তাই ফিটের চাপড়ানি দিলে তো কেমন কইলা দেখা যায় তাই জিওটা দমটা জিও হয়ে যায়, অনেক সময় হইতে পারে না বাচ্চাটা। এক প্রকার ধাক্কা দিয়ে ওর জীবন ফিরে আনতে হয়। অনেক সময় দেখা যায় ও খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি খাওয়ার মধ্যে ওর দম আটকে গেছে। সর্বোচ্চ সপ্তাহ বিক্রি করি হইলে আমি চেষ্টা করতাম আমার বাচ্চাটা বাঁচাইবার। জন্মটা পুরোপুরি নর্মাল ছিল, মানে সিজারের মাধ্যমে হয়েছে। জন্মের পরে কিছুই বোঝা যায় না, কিন্তু একটু 3 মাস হলে বাচ্চারা একটু হাত পা নাড়ায়, ওর নড়াচড়াগুলো একদম কম ছিল। তখনই আমরা একটু বুঝতে পারি যে ওর কোনো সমস্যা হয়তো। আর শরীরটা একদম নরম, মানে হাতে নিলে মনে হয় ওর শরীর খুলে পড়ে যায়, মনে হয় শরীরে কোনো হাড্ডি নাই এরকম। আর শ্বাস নিতে এই যে এরকম শ্বাস নিতে কষ্ট হতো এর মাধ্যমে, এই জন্যই আমরা ডাক্তার দেখাই মানে কনফার্ম হয়েছে। আপনার 2 বছরের পিছিয়ে থাকুন না। যখন ঘুম থেকে উঠে আমার মেয়েটা খেতে পারে না, খাওয়ার সময় শ্বাস আটকে যায়, তখন মনে হয় আমার মেয়েটা মনে হয় এই বাঁচবে না। তখন আমরা খুব চিন্তায় পড়ে যাই। আমার মেয়েকে আমরা মানে এক প্রকার ধাক্কা দিয়ে ওর জীবন ফিরে আনতে হয়। অনেক সময় দেখা যায় ও খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি খাওয়ার মধ্যে ওর দম আটকে গেছে। আমরা খিচুড়ি খাওয়াইতে কোনো ভয় পাই, শুধু ওই তরল জাতীয় খাদ্য খাই আমার মেয়েটা বেঁচে আছে। কিন্তু ওরা তো এখন 7 মাস 7.5 মাস হয়ে যাচ্ছে, এরকম কতদিন বাঁচবে এটা আমরা মেয়েটা বুঝতে পারছি। হয়তো আমার সহায় সম্পত্তি নাই, সহায় সম্পত্তি থাকলে আমি হয়তো সর্বোচ্চ সপ্তাহ বিক্রি করি হইলে আমি চেষ্টা করতাম আমার বাচ্চাটা বাঁচাইবার। রাইত মাঝে মাঝে দেখি আমরা বাচ্চাটা কোনো সময় শ্বাস নিতে কষ্ট হইলে অনেক সময় দেখা যায় যে তাই সেন্সলেস হয়ে গেছে, কিন্তু আমরা দেখা লাগে তাই চাপড়াই তাই জীবিত আছে না নাই। আমরা তো কাউকে বলতে পারতেছি না। তো সরকারের কাছে আমার আবেদন, উনি যদি একটু আমার মেয়ের একটা ব্যবস্থা করে দেন, যেন আমার মেয়েটা আমি বাঁচাইতে পারি। আমার মেয়ে এরকম অনেক সময় শ্বাস আটকে যায়, রাতে ও যেরকম শুয়ে এরকম কোনো নাড়াচাড়া করতে পারে না। রাতে অনেক সময় ধাক্কা দিয়ে আমরা দেখি আমার মেয়েটা বেঁচে আছে কিনা। মাঝে মাঝে এখন তো ঠান্ডার সময় ওর সর্দি হয়, সর্দি কাশি হইলে শ্বাসকষ্টটা আরো বাইরে যায়। সব ইয়ে দেখাই আমরা ডাকাত লইয়া গেছি, ডাকাত যাওয়া বাদে এখন তো তাই আপাতত কোনো মেডিসিন চলেন না। না যদি একটা মেডিসিন আছে ওরাল, এটা ফ্রি দেয় তারা, নেক্সট ইয়ার ফেব্রুয়ারি পর্যন্ত দিব। এর বাদে এটা কিনিয়ে খাবাই লাগবো। তারা আবার কইতেন যে বেদা ম্যাডামে কইতেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সর যদি এটা ও মেডিসিন ফ্রি খাবাই টানলে তো এই লটারি তাকে নাম উড্ড করতে হয়। তখন আমরা কইলাম এটা তো আমরা দ্বারা সম্ভব নয়, আমি ফ্রি 1 বছর খাবাইয়া নেক্সট ইয়ার আমরা পারতাম না, 40 লাখ টাকা পার ইয়ার ওটাইরে ঔষধ দিয়ে করিয়া খাবানি। তখন আমরা কইলাম যে আমরা ওটাও থাকুক, যে লটারির মাধ্যমে যদি নাম আইতে এই ইঞ্জেকশনটা একবারও দেবা, ওটা যে আইয়ে আল্লাহর হুকুম হয়, ওটা তো আমরা কোনো অপেক্ষা করলাম। আমরা নোভাস্টিক কোম্পানির সাথে কথা বলছিলাম যে ওনারা বলছে এই ওষুধটা বাংলাদেশে অ্যাপ্রুভ না। সরকার যদি এটা ওষুধটা মানে অ্যাভেলেবেল করে দিত বাংলাদেশে, তাহলে কোস্টটা আরও কমে যেত, তখন সরকারের পক্ষেও সম্ভব হতো। মানে ওই মেডিসিনটাই বাংলাদেশে অ্যাভেলেবল না, ওইটা নেদারল্যান্ডের থ্রুতে বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশ সরকার যদি এই নোভাস্টিক কোম্পানির সাথে এই বিষয়ে কথা বলে ওষুধগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল করতো, তাহলে আমার বাচ্চা সহ অনেক অনেক বাচ্চারাই মেডিসিনটা পাইতো। সরকারের কাছে আমার এটাই আবেদন যে আমার বাচ্চার কথা বিবেচনা করে উনি আমাদের বাচ্চার একটা মেডিসিনের ব্যবস্থা করে দেওয়ার। একটা হলো মুখে খাবার ওরাল মেডিসিন, এটা হইলো বছরে আপনার স্টার্টিং হয়ে গিয়ে 18 লাখ টাকা থাকে। মানে তাই যত ওয়েট বাড়বো অত গিয়া ঔষধের দামটা আরও বাড়বো। ঔষধের দাম লাস্টে দিয়ে তো 40 লাখ 50 লাখও যাইব, যত যতদিন বাঁচবো অতদিন পর্যন্ত তাই টাকা মাইন লাগবে। আর সেকেন্ডটা হইল গিয়া আপনার নোভাস্টিকর একটা ইঞ্জেকশন, এটা যদি তাই 2 বছরের ভিতরে দেব একবার, জাস্ট এটা 1 টাইম, এটা যদি একবার দেব তাইলে আর দেওয়া লাগতো না, এটা দিলে সেম জিও করবো। মনে হইল সারা বাংলাদেশের সবরেও জানাইতাম তাই যে আমার
হয়তো আমার মেয়ে নিয়ে থাকুক আর না থাকুক। বাচ্চা না দেন এটা তারা এই টেস্টও করাইতে পারেন না। হ্যাঁ আছে, অনেক গরিব মানুষ আছে। অনেক মানুষ আছে এই টেস্ট মনে হইলে জানে না এই রোগটা খিতা আসলে। অনেকে মনে করে আপনার শ্বাসকষ্ট হয়ে বাচ্চাটা মারা গেছে 7 মাস 8 মাস, কিন্তু আমরা দেশে এইরকম কোনো ল্যাবও নাই। এটা যেটা হল এটা বাইরে থাকে। যদি আমরা সরকার প্রধান এইটা দিয়ে একটা উদ্যোগ নেই যে দেশে একটা করার লাগে, সুব্যবস্থা করার লাগে, বা এই ধরনের যারা জুয়া আছে বা আমরা দেশের প্রধান বা বিত্তশালী যারা আছে সবাই যদি এটা একটা উদ্যোগ নেয় তাহলে আমার মতো আমার মেয়ের মতো অনেক বাচ্চা বাঁচবো দেশ। ফ্রি মেডিসিনও আছে, ফ্রি মেডিসিনও পাইতে পারে যদি না সবে একটু সহযোগিতা করেন। আমরা দেশে তো 18 কোটি মানুষ আছেন, 18 কোটি মানুষের যদি 1 টাকা করে এরকম বাচ্চা ইন্তর লাগে দে তাইলে মনে হইল আপনার 18 কোটি টাকা ইয়ে জমা হইব। শুধু আমার লাগি নাই, সারা বাংলাদেশের যারা এই রোগে আক্রান্ত আছেন সবার লাগে আমার এটা হইল আকুল আবেদন। এখন পর্যন্ত তাই আমরা মনে হইলো সর্বমোট 3-4 লাখ টাকা সব টেস্টগুলা করা নিয়ে ঢাকায় যাওয়া বা অলরেডি গেছে গিয়া। আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন যেন আমার বাচ্চাটার দিকে মানে এরা তো দেশে আমরা দেশে তো করোনা টিকা হইতে ফ্রি, এরকম তাই অনেক বিরল রোগর চিকিৎসার দায়বহর তাই বহন করেন আমরা নেত্রী অনেক ইয়ে করছে না তার সুদৃষ্টি কামনা করি এটার লাগে। কারণ এটা তার সুদৃষ্টিত পড়লে অবশ্যই একবার তাই দেখবা, কারণ এটা তো বিরল রোগ প্লাস টাকাও বেশি, 22 কোটি টাকা এটার দাম। 22 কোটি টাকা এটা তো আমরা পক্ষে কোনোভাবে সম্ভব নয়। আমার যদি মনে হইল সহায় সম্পত্তি সব কিছু বিক্রি করি, আমার মনে হইলো সম্পূর্ণ সবটা বিক্রি করি তো অত টাকা দিয়ে হইত না। যে 10-15 লাখ বা 20 লাখ টাকা হইতো আমরা আত্মীয় স্বজন সবার ম্যানেজ করি এইটা ইঞ্জেকশনটা মারিয়ে দিলাম। আর আমরা দেশে যদি মেডিসিনটা তার লগে কন্ট্যাক্ট করি আনা যায়, আনাকে যদি প্রাইস কমানি যায় হয়তো মনে হইল সাধারণ যারা বিত্তশালী আছে সহযোগিতা করলে হয়তো আমার পুলিশ সহ আরও যারা আছে তারা দেওয়া সম্ভব। এটা কারণ সবে তো আপনার বছরত 30 লাখ 35 লাখ 40 লাখ বা আরও বেশিও যেতে পারে বা আরও কমও যেতে পারে, এটা তারা জিও করতো না, রুজু করিয়া খাবার খাইতো না। তখন যদি তার লগে আলোচনা করি এই মেডিসিনটা যদি কমর মাঝে আনা যায়, দেশে অনুমোদন দেওয়া যায়, তাহলে তো আমার মেয়ে যারা এই রোগে আছে তারা সবেও একটু মনে করিল ট্রিটমেন্টটা পাইল। আমার তো মনে করিল চৌকার সামনে আমার বাচ্চাটা মারা যাইব, আমি তো এটা সহ্য করতাম পারতাম না। এটা আমি নাই যে কোনো মা বাপে এটা সহ্য করা সম্ভব না। সাধারণত কোনো রাইত আমার মেয়েরে আপনারা দেখিতেন যে আছে কিনা শ্বাস দেখো কথা, এটা শ্বাস লইতে পারে না, শ্বাস যে সময় লইতে পারে না পিঠিত লইয়া অনেক সময় জিও করা লাগে। তাইলে পিঠিত তাপরানি দিলে তো কেমন কইলা দেখা যায় তাই জিওট আছে, দমটা জিও হয়ে যায়, অনেক সময় হইতে পারে না বাচ্চাটা। আপনার যেদিকে শোয়াইয়া রাখবো ওদিকে জিও। আপনার দেশের একজন সাধারণ নাগরিক হইয়া যে আপনার প্রাইম মিনিস্টার এইদিকে তো বিরল রোগ যদি একটু সাহায্য না করে আমরা কার কাছে যাইতাম? আমরা তো অনেক দেশে তো অনেক বিত্তশালী আছেন, শিল্পপতি আছেন, ক্রিকেটার আছেন, ফুটবলার আছেন, এরপরে সবে যদি একটু একটু করে সহযোগিতা করেন হয়তো আমার বাচ্চাটা বাঁচে, আমার বাচ্চা সহ যারা আছেন সব তো বাঁচার সম্ভব। ওটা হইল গিয়ে আমার আকুল আবেদন।